সঙ্গে বসার সুযোগ পেয়ে, দেখা করার সুযোগ পেয়ে অত্যন্ত আনন্দিত হলাম। এটা হঠাৎ করে হয়নি, এটার পেছনে অনেক চিন্তা ভাবনা ছিল যে কিভাবে আমরা আপনাদের সঙ্গে বসবো এবং আপনাদের মনের কথাগুলো শোনার চেষ্টা করব। এটা শুধু এটা সভা করার জন্য না, এটা পরিকল্পনাটা ছিল আপনাদেরকে ইনভলভ করা, বাংলাদেশের দূরের থেকে দুঃখ প্রকাশ করা, হতাশা প্রকাশ করা। এটা তো বরাবরই করে যাচ্ছে। এবার হতাশা এবং আতঙ্ক অনুভব না করে নিজেরা কেউ এটার সঙ্গে ইনভলভ হতে পারে, এটি ছিল বিষয়টা নিয়ে আমরা আলাপ আলোচনা করছিলাম। নিউ ইয়র্ক আসা, জাতিসংঘে আসার ব্যাপারেও একটা পরিকল্পনা ছিল, যেটা বড় বিষয় ছিল রাজনৈতিক নেতৃত্বকে সঙ্গে আনা। তারা সম্মত হবেন সেটা ভাবিনি, মনে হয়েছে একটা ব্যাচ এখানে লাগবে, তবু ভাবলাম চেষ্টা তো করেছি। ওনাদের সম্মতি দেখে আমার মনে বাংলাদেশ সম্বন্ধে, বাংলাদেশের ভবিষ্যৎ সম্বন্ধে আমার আস্থা অনেক বেড়ে গেছে। কাগজপত্র পড়ে বক্তৃতা শুনে যেরকম একটু ভয় পায়, সেই ভয়টা কেটে গেছে। এবং আজকে আপনাদের সামনে একসঙ্গে এসে কথা বলছেন, এটা একটা বড় বিষয়। এবং জাতিসংঘে যেখানে যাচ্ছেন সবাই একটু অবাক হচ্ছে। আপনি যখনই শুনছেন যারা রাজনৈতিক দলের নেতারা সঙ্গে এসছেন এবং সকল দলের নেতৃবৃন্দ এখানে এসছেন, মেসেজ এটার পেছনে একটা মানুষকে একটা ভবিষ্যৎ সম্বন্ধে একটা ধারণা দেয়। সেই ধারণাটা সাংঘাতিক আত্মবিশ্বাসী করে আমাদেরকে। সে আত্মবিশ্বাস নিয়ে আমরা যে আজকে নিউ ইয়র্ক শহরে আসলাম, জাতিসংঘে আসলাম, আমরা সাংঘাতিক আত্মবিশ্বাসী হয়ে ফিরে যাব। আপনারা সবাই সে আত্মবিশ্বাসী। কারণ ছাত্ররা তাদের রক্ত দিয়ে যে সুযোগ সৃষ্টি করে দিয়েছে, সেটা শুধু একটি রাজনৈতিক সরকার পরিবর্তনের বিষয় ছিল না, এটা দেশের একটা পুনর্জন্মের বিষয়। সেই পুনর্জন্মটা হাতে খড়ি থেকে শুরু করে সামনে গিয়ে যাওয়া। তো পেছনের দিকগুলোতে আজকে যেগুলো আলাপ করলাম, দুর্নীতি ইত্যাদি, এগুলো পতন চোখেই চলে যাওয়ার কথা। এগুলো কোন জিনিস আর নতুন বাংলাদেশে যাতে প্রবেশ করতে না পারে সেই ব্যবস্থা করে, সেটি আমাদের সবার। এবং সবাই দূরে দাঁড়িয়ে, গ্যালারিতে দাঁড়িয়ে খেলা দেখবো ওরকম না, নিজে খেলবো। এটা আমরা গ্যালারির কাজ শেষ, আমরা প্রত্যেকে নিজে খেলবো। যেটুকু অংশ আমরা পারি সেটুকু অংশ আমরা পালন করবো। তাহলে বিশাল জিনিস হয়ে গেছে। এত রকম জিনিস আছে, এটা দূরের থেকে গ্যালারিতে বসে কথা বলা সোজা, অবশ্যই সোজা, কিন্তু সেই সোজা জিনিসের মধ্যে আমাদের একটা কঠিন কাজ করতে হবে। এটাকে পাল্টানোর একটু চেষ্টা করতে হবে। সবাই মিলে একটু চেষ্টা করলে দেখবো যেটা করে ফেলতে পারে। যেমন আজকের মিটিংটা, একটি সুন্দরভাবে আমরা মিটিংটা করতে পারছি, এটাও কিন্তু একটা অসম্ভবকে সম্ভব করার জন্য এখানে বহু মজা আছে। কাজে সেটা দিয়ে শুরু করা যায়। পেছনে যে একটা পরিকল্পনা ছিল, সেই পরিকল্পনাটা বলার জন্য আপনাদের সামনে এসেছি। একটু করে বুঝবেন এই পরিকল্পনাটা আরো পরিষ্কার হবে কিছুক্ষণ পরে। এটা আমরা বাংলাদেশ সম্বন্ধে যা যা আলোচনা করেছি, আমি ব্যক্তিগতভাবে সাংঘাতিক রকমের আশাবাদী বাংলাদেশ সম্বন্ধে। এই জন্য এটার অনেক জিনিস অনাবিষ্কৃত থেকে যায়। আমি বারবার খোঁজা দিচ্ছি যে অনাবিষ্কৃত জিনিসগুলো সকলের সামনে চলে আসে। তার মধ্যে একটা জিনিস, তার কথা আমরা সবাই বলি, আমি বারবার বলছি, সেখানে একটা জিনিস যোগ করছি, তারুণ্য মানে হলো প্রযুক্তি। এটা দুটো একসঙ্গে, তারুণ্য সঙ্গে সঙ্গে সেই প্রযুক্তির মধ্যে ঢুকে যায় অটোমেটিকলি। যে তারুণ্য আমাদেরকে প্রযুক্তির মধ্যে ঢুকিয়ে ফেলে,
সে বিশ্বের সঙ্গে যুক্ত হয়ে যায়, সে আর বাংলাদেশের ভেতরে থাকে না, তার জগৎ বিশাল জগৎ। কিন্তু আমরা সেই বিশাল জগতে প্রবেশের পরে সে পরিবর্তনটাকে সেখানে দিয়ে আসবে, সেটা এখনো রাস্তা বানিয়ে দিতে পারেনি, তার মাথার মধ্যে জাগাতে পারেনি। সেই জাগানোর বিষয়গুলো আজকে আলাপ করবো এবং বলার শেষে একটা প্রেজেন্টেশন হবে, সেই প্রেজেন্টেশনে দেখতে পারবেন আপনারা কিভাবে সবাই এটাতে পার্টিসিপেট করবেন। আপনাদের যে এখানে আমন্ত্রণ জানিয়েছি, এই আমন্ত্রণের পেছনে একটা আলোচনাটা হবে, ওটা একটা বড় অংশ। যে প্রেজেন্টেশনটা হবে, সেই প্রেজেন্টেশনটা আমাদের কোথায় নিয়ে যাবে, কি করবো সেটা জানার জন্য। তারুণ্য সম্বন্ধে আমি বলি, সেটা আজকের কথা না, পুরোনো কথা। বাংলাদেশ সম্বন্ধে নতুন নতুন মাত্রাগুলোকে যোগ করার জন্য, আপনাদের দৃষ্টি জানার জন্য আমি চেষ্টা করছি, বিদেশিদের কাছেও চেষ্টা করছি, যারা বাংলাদেশ সম্বন্ধে জানতে চায়, বিনিয়োগ করতে চায়, ব্যবসা করতে চায়, তাদেরকে বলছি যে বাংলাদেশ এখানে এই তারুণ্যের কারণে যে কোনো রকমের ব্যবসা করতে চাও, তোমাকে সেই ব্যবসা, সেই কারখানা তোমার নিজের তো সে করার দরকার না, এখান থেকে লোক নিয়ে গিয়ে সেখানে তোমরা কারখানা চালাবে, তার চেয়ে তোমার কারখানাটা এখানে বসে লোক তো আছে, এই ঝামেলা থেকে বেঁচে যাবে। তাকে একটা প্রোডাকশন হাব হিসেবে চিন্তা করো। বারে বারে এই প্রোডাকশন হাবের এই যে আশিক যে দায়িত্ব আছে, তাকে এই এলাকাগুলো ঠিক করে দেওয়া যাবে। এটা প্রোডাকশন হাব হিসেবে তুমি দুনিয়াতে যে কোনো জিনিস বিক্রি করতে চাও, এখানে এসে প্রোডাকশন এখানে করো, সেই প্রোডাকশন করার জন্য সুযোগ সুবিধা করে দেওয়া। এটা একটা দিকে আকর্ষণ করছি, যাতে করে বিশ্বের কাছে এটা গ্রহণযোগ্য হয়, সেটাকে প্রমাণ করে। আরেকটা নতুন মাত্রার কথা আমি প্রায় বলি, আবার আপনাদের সামনে বলি, সেটা বাংলাদেশ শুধু আমাদের যে জিওগ্রাফিক্যাল এরিয়া আছে, বাংলাদেশের ম্যাপ বানাতে আমরা যেটুকু করি, আমরা সবসময় বাংলাদেশ বলতে এটাকেই বুঝাই। সেখান থেকে একটু বড় আকারে বোঝার চেষ্টা করি। অর্থনীতির ক্ষেত্রে আমাদের মাত্রাটা ভিন্ন মাত্রায় করা আবেদন জানাচ্ছি, যাতে ভবিষ্যতে সেই মাত্রাটা সফলভাবে আমরা পূরণ করতে পারি। সেটা হলো আঞ্চলিক অর্থনীতি। শুধু রাষ্ট্রীয় অর্থনীতির দেশে যেটা আছে, ভৌগোলিক সীমারেখা যেটা আছে, ওটার মধ্যে সীমাবদ্ধ না রেখে আমরা আঞ্চলিক অর্থনীতির উপরে জোর দেব। এটা সবার স্বার্থে, শুধু বাংলাদেশের একার স্বার্থে না, যারা এই আঞ্চলিক অর্থনীতির শরিকদার হবে তাদেরও স্বার্থে। তারা হলো আমাদের প্রতিবেশীরা, নেপাল, ভুটান, আর হলো সেভেন সিস্টার্স। তাদের সমস্যাটা একটা পরিষ্কার, তারা ল্যান্ডলক কান্ট্রি, তারা আটকে আছে, সমুদ্রের মধ্যে যেতে পারে না। আমাদের সে অ্যাক্সেসটা আছে, সমুদ্র আমাদের সঙ্গে আছে। কাজে তাদের সঙ্গে বলি যে তোমাদের সমুদ্রের প্রবেশ খুব সহজ করে দেবো, আসা যাওয়া করো, তাহলে তাদের অর্থনীতি হচ্ছে সচল হবে, আমাদের অর্থনীতি হচ্ছে। অনেকে বিরূপ মন্তব্য করছে, কিন্তু অনেকে সন্তুষ্ট, যেটা হওয়া উচিত। তাকে এটা আমরা স্বাভাবিক পদ্ধতিতে বলতে হবে, এটা আপনি জোর করে কাউকে বলতে পারবেন আমার সঙ্গে ব্যবসা করো। সে তার ব্যবসা এখন সীমাবদ্ধ হয়ে গেছে, সেখান থেকে বেরোতে পারছে। আমরা যদি তার রাস্তাটা খুলে দিই, সেও খুশি, আমরাও খুশি। সে আমার উপর দিয়ে চলাফেরা করা মানে আমার অর্থনীতিতে একটা বিরাট গতি সঞ্চার হওয়া। তো সেই দিকে এই জন্য আপনাদেরকে এটা বললাম, এটা মাথার মধ্যে রাখা। কারণ আপনাদের সঙ্গে এইসব এলাকার যে রিজিওনাল অর্থনীতি যেটা বলছে, আঞ্চলিক অর্থনীতি, তাদের বন্ধু বান্ধব অনেক আছে আপনাদের কাছে। আপনারা যেরকম গুরুত্বপূর্ণ বাংলাদেশের জন্য, তারাও তাদের জন্য, তাদের দেশের জন্য গুরুত্বপূর্ণ। তারা যদি মনে করে হ্যাঁ তাই তো আমরা মাধ্যমে কাজকর্ম করবো, তাহলে আস্তে আস্তে দেখবে যে রাস্তা খুলে যাচ্ছে। মানুষ যেটা চায় সে রাস্তা বন্ধ করে রাখা যায় না। স্রোতের মতো জিনিস, পানিকে যেরকম আটকে রাখা যায়, মানুষের আঘাতটাকে আটকে রাখা যায়। একবার একটা মাথায় ঢুকে গেলে সেটা যে পাথর হোক, যেই হোক, এটা ভেঙে সে বের হবে। কাজে মাথার মধ্যে যদি ঢোকে এটা আঞ্চলিক অর্থনীতি আমরা গড়ে তুলবো, তাহলে দেখবেন যে আঞ্চলিক ভাবে অনেক জিনিস সম্ভব। এখানে আন্তর্জাতিক ক্ষেত্রে যখন জাতিসংঘে আসি, বিভিন্ন দেশের লোকদের সঙ্গে, নেতৃবৃন্দের সঙ্গে দেখা হয়, তাদেরকে কথা বলি, তাদের কাছে সঙ্গে সঙ্গে এটা মনে হয় বড় প্রস্তাব। একটা বিশ্ব সংস্থার প্রধান যে বলেছে হ্যাঁ এটা তো এই জিনিস তো আমরা অনুভব করি, কিন্তু তোমার করে বলতে পারি নাই, এখন থেকে এটা আমি বলবো, এটা আঞ্চলিক অর্থনীতি। তাদের এই যে সীমাবদ্ধতা, দেশের অর্থনীতির যে সীমাবদ্ধতা, সেই সীমাবদ্ধতা থেকে আমরা বেরিয়ে যেতে পারবো। আমাদের মনটাও বড় হবে, ইন্টারাকশন হবে,
আশেপাশের দেশের সঙ্গে, এবং আমাদের অর্থনীতির প্রতি একটা বিরাট গতি সঞ্চার হবে। আরেকটা বিষয় আছে, সেটা হলো যে বললাম আমাদের অর্থনীতি, এখানে পানি ছিল নাকি আমাদের অর্থনীতি যে সীমাবদ্ধতার কথা আসে শুকিয়ে যাচ্ছে। আরেকটা বিষয় ওই যে সীমাবদ্ধতা, যে ম্যাপ, বাংলাদেশের ম্যাপ, বাংলাদেশ বলতে আমরা ওটাই বুঝি। আমি বারবার উল্লেখ করি যে বাংলাদেশ এটা তো ছোট বাংলাদেশ, আমাদের আসল বাংলাদেশ আমাদের পুরো সীমানাটা কোথায়, বিরাট বঙ্গোপসাগর কিন্তু আমাদের। এটা কোনোদিন স্কুলের ছেলে মেয়েদেরকেও বোঝায় না, কলেজ বিশ্ববিদ্যালয়ের ছেলে মেয়েদেরকে বোঝায়। ম্যাপটা এসে বাংলাদেশ শেষ, বাংলাদেশ শেষ হয় না। বাংলাদেশের মাত্র অর্ধেক দেখি, বাকি অর্ধেক সমুদ্র, বিশাল। এখন থেকে আমি বলছি যে বাংলাদেশ বলতে তোমরা সমুদ্র সহ বাংলাদেশ দেখাবা, যে জানো এটাতে এটা তো অসম্ভব সম্পদ, মাটির নিচে যেরকম সম্পদ, পানির নিচে পানির উপরে সব সম্পদ, এটা আমি সর্বকার ছাড়া তো প্রশ্নই আছে না। এটাকে বাড়িয়ে দেওয়া হলো জিনিস। এটা অনেকটা এরকম বিরাট দিঘি আছে বাড়ির সামনে, মাঝে মাঝে গিয়ে বসে গিয়ে একটা মাছ ধরি, কিন্তু পুরো দিঘি মাছ একটা জাল ফেলি না, মনে হয় যেটা শুধু পারে করে বসে একটা বসে দিয়ে মাছ ধরার বিষয়। আমরা ওই জেলেদের দিয়ে মাছ ধরে কিছু যায়, আবহাওয়াটা দেয় যে একটু ঘূর্ণিপাতার আশঙ্কা দেখা যাচ্ছে, ওইটুকু নিয়ে আমরা সীমাবদ্ধ, ওই পাড়ের সঙ্গে লাগানো ওইটুকু